ইনি হচ্ছেন বৌদ্ধতন্ত্র দেবী, সিংহবাহিনী মা মৌলিকা। বামদেব প্রথম এই মায়া থেকে প্রথম সাধনা করেছিলেন। এই সাধনায় সিদ্ধি লাভ করে এখানে সাধু সন্ন্যাসী কাউকে থাকতে দেয় না, রাত 12টার 1টার সময় আগুন জ্বলে। বামদেবের জন্মস্থান হলো বীরভূম জেলার আটলা গ্রামে। আচ্ছা, এইটা ওনার দিদির বাড়ি। বামদেবের মা যখন মারা যায়, দিদি জামাইপুর গিয়েছিলেন। যাওয়ার পর শ্রাদ্ধ হওয়ার পর খাওয়া দাওয়ার সময় বৃষ্টি হয়। উনি এই ত্রিশূলটা তার আগে থেকেই ব্যবহার করতেন। আর এই নুড়ি পাথরটাই মা কালী বলে পুজো করতেন উনি। এই ত্রিশূলে গন্ডি কেটে বৃষ্টি আটক করেন। নমস্কার, আমি দেবশ্রী। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভোরের লালিমা এখনও লেগে রয়েছে পূর্ব আকাশের গায়ে। আমরা বোলপুরের প্রান্তিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছি তারাপীঠগামী ট্রেনের অপেক্ষায়। না, আজ তারামাকে দর্শন করতে যাচ্ছি না তারাপীঠ, বরং আজ চলেছি তার বড় দিদিকে দর্শন করতে, যাকে বামদেব আদর করে ডাকতেন বড় মা বলে। যাঁর সাধনা করে বামদেব প্রথম সিদ্ধ হন। কালের গর্ভে হারিয়ে যাওয়া সেই প্রাচীন বৌদ্ধ দেবী কিভাবে হয়ে উঠলেন রাজ পরিবারের আরাধ্যা, জানাবো সেই ইতিহাস। তবে চলুন আমার সাথে, আজ আমরা পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে চলে যাব ঝাড়খণ্ড রাজ্যে। দর্শন করব তারা মায়ের বড় বোন, বামদেবের প্রথম আরাধ্যা মা মৌলিকাকে। মৌলিকা দেবীর মন্দির অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের অন্তর্গত দুমকা জেলায়। সেই কারণে আমরা চলে এসেছি মল্লারপুর স্টেশনে। এখান থেকে মলুটির দূরত্ব প্রায় 13 কিলোমিটার। রামপুরহাট স্টেশন থেকে মলুটির দূরত্ব 14 কিলোমিটার, আর তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন থেকে 10 কিলোমিটার। সুতরাং আপনারা যারা তারাপীঠ মা তারাকে দর্শন করতে আসবেন বলে ভাবছেন, তারা কিন্তু অনায়াসেই একবার দর্শন করে যেতে পারেন তার বড় বোন মা মৌলিকাকে। মল্লারপুর স্টেশন থেকে একটি টোটো নিয়ে আমরা রওনা দিলাম মলুটির উদ্দেশ্যে। 1855 খ্রিস্টাব্দের পূর্বে মলুটি গ্রামটি ছিল তৎকালীন বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অধীনে। সাঁওতাল বিদ্রোহের পর তৈরি হলো সাঁওতাল পরগনা। ওই সময় বীরভূমের বেশ কিছু জায়গা নতুন জেলা সাঁওতাল পরগনা তথা বিহার রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। মলুটি গ্রামটি চিলা নদী বা চন্দন নালার উত্তরে থাকায় গ্রামটিকে নতুন জেলা সাঁওতাল পরগনার অন্তর্ভুক্ত করা হয়। মলুটিতে কেবলমাত্র মা মৌলিকা দেবীর মন্দির নয়, রয়েছে মলুটি রাজবংশের প্রতিষ্ঠিত বহু শিব মন্দির, যার সংখ্যা একসময় ছিল 108টি। সেই 108টি শিব মন্দিরের মধ্যে বর্তমানে রয়েছে 72টি শিব মন্দির, বাকিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে কালের প্রভাবে। আর রয়েছে একটি কালী মন্দির সহ দুর্গা মন্দির, নারায়ণ মন্দির এবং আরও বহু মন্দির। বলা যায় এই মলুটি গ্রামটি মন্দিরময়। বামদেবের প্রথম কর্মস্থল এই মলুটি। এই স্থানে এত মন্দির থাকায় মন্দিরময় এই গ্রামটিকে বলা হতো গুপ্ত কাশী। মলুটি রাজবংশের ইতিহাস এবং ঐতিহ্যই গ্রামটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। মৌলিকা মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা উঁচু নিচু যাত্রাপথটি উপভোগ করতে করতে সংক্ষেপে শুনে নিন সেই ইতিহাস। কাশীর বারাণসী ধামে জগৎগুরু শ্রীমৎ আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত রাজগুরু সুমেরু মঠের 24তম মঠাধীশ শ্রীমৎ রামানন্দ তীর্থ মহারাজ পদব্রজে একবার বীরভূম ভ্রমণ করছিলেন।
সেই ভ্রমণকালে তিনি এক অদ্ভুত ঘটনা দর্শন করেছিলেন। তিনি দেখলেন এক রাখাল ছেলে মাঠে শুয়ে রয়েছে এবং তার মুখে পড়া সূর্যকিরণকে আড়াল করে রেখেছে এক বিশাল ফণাধারী সাপ। তিনি ধ্যানযোগে জানতে পারেন রাজযোগধারী এই ব্রাহ্মণ বালকের এরূপ দৈন্যদশার কারণ তার ভুল গুরুমন্ত্র। তখন স্বামী রামানন্দ তীর্থ মহারাজ সেই বালককে নিজে দীক্ষা দেন। সেই বালকই ছিলেন বসন্ত মুখোপাধ্যায়, যিনি পরবর্তীতে দিল্লির সম্রাট আলাউদ্দিন হুসেন শাহের হারিয়ে যাওয়া বাজ পাখিকে ধরে দেওয়ার জন্য প্রভূত বিষয় সম্পত্তি ও রাজা উপাধি লাভ করেন। এর পরবর্তীতে তার নাম হয় রাজা বাজ বসন্ত রায় এবং বীরভূমের ডামরা গ্রামে তিনি তার রাজধানী স্থাপন করেন। পরবর্তীতে সুলতানি শাসনের অবসান ঘটলে দিল্লির বাদশাহ আলী লাকি খাঁ ডামরা আক্রমণ করায় রাজা বসন্ত রায়ের ডামরার রাজত্ব 6 পুরুষের রাজত্বকালেই সমাপ্ত হয় এবং রাজবংশের ষষ্ঠ পুরুষ রাজা রাজচন্দ্র সপরিবারে মলুটিতে চলে আসেন। এই রাজচন্দ্রেরই জ্যেষ্ঠ পুত্র ছিলেন রাজা রাখোরচন্দ্র, যিনি মা মৌলিক্ষা দেবীর এই অপূর্ব মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন এবং সেই সাথে আরও 2টি শিব মন্দিরও তিনি নির্মাণ করিয়েছিলেন 1719 খ্রিস্টাব্দে। ঠিক এই স্থানটিতেই পশ্চিমবঙ্গের রাজ্যের সীমানা শেষ হয়ে ঝাড়খণ্ড রাজ্যের সূচনা হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডার বলা যেতে পারে এবং তার সাথেই শুরু হয়ে গেছে এই সীমান্তবর্তী মলুটি গ্রাম। আমরা হিন্দিতে লেখা দেখতে পাচ্ছি মলুটি, যেহেতু এটি ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ছে তাই এখানের লেখাগুলো সমস্তই হিন্দিতে আসছে। অবশেষে আমরা চলে এলাম মা মৌলিক্ষা দেবীর মন্দিরে। রাজা বসন্ত রায়ের আমল থেকেই কাশীর সুমেরু মঠের দণ্ডী স্বামীরাই রাজপরিবারের কুলগুরু হতেন। সেই কারণে মলুটিতে চলে আসার পর রাজা রাজচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র রাজা রাখোরচন্দ্র তৎকালীন দণ্ডী স্বামী দ্বিতীয় সর্বানন্দ তীর্থ মহারাজকে 1676 সালে মলুটিতে নিয়ে এসেছিলেন। স্থানটি বেশ পছন্দ হয় গুরুদেবের এবং তারপরে শুরু হয় গভীর জঙ্গল কেটে পরিষ্কার করে বসতি স্থাপনের কাজ। এই জঙ্গল পরিষ্কারের সময় তাদের চোখে পড়ে এক মন্দিরের ভগ্নাবশেষ। ওই স্থানের ইট পাথর সরিয়ে পরিষ্কার করতেই দেখা গেল মন্দিরের মধ্যস্থলে উঁচু বেদির উপর প্রস্তর নির্মিত এক অপূর্ব দেবী মস্তক, ত্রিনয়নী, হাস্যমুখী, লাল আভাযুক্ত অপূর্ব সুন্দর মুখমণ্ডল। অতি প্রাচীন এই দেবী মূর্তি সম্বন্ধে গুরুদেব রাজ পরিবারকে জানালেন মূর্তির প্রাচীন তত্ত্ব। অরণ্যময় বীরভূমের পশ্চিম প্রান্ত একসময় বজ্রযানী বৌদ্ধদের প্রভাবাধীন ছিল। বৌদ্ধ তান্ত্রিকেরা ছোট ছোট মন্দির নির্মাণ করে মূর্তি প্রতিষ্ঠা করে সাধন ভজন করতেন। বৌদ্ধতন্ত্রের সূত্র থেকে গুরুদেব রাজ পরিবারকে জানালেন এই মূর্তি যেহেতু পশ্চিমমুখী, লাল বর্ণা এবং মূর্তির পিছনে পদ্মের প্রতীক, তাই এই দেবী প্রাচীন বৌদ্ধ তান্ত্রিকদের দেবী পাণ্ডোরা। এরপরই তিনি রাজকুলদেবী মৌলিক্ষা রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন। প্রাচীনত্ব বা মৌলিকত্ব থেকেই এরূপ নাম। নমস্কার, আমি দেবশ্রী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ যে স্থানে রয়েছি সেই স্থানটি কিন্তু একটি মহাসিদ্ধপীঠ। এই স্থানে সাধনা করেছেন এক মহাসাধক। কিন্তু আমি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই, আমি রয়েছি ঝাড়খণ্ড রাজ্যে, ঝাড়খণ্ডের দুমকা জেলায়। আর এখানেই রয়েছে এক সতীপীঠ, মা মৌলিক্ষা দেবীর মন্দির।
মাকে বলা হয় মা তারার বড় বোন। বামদেব সাধক বামাখ্যাপা তিনি কিন্তু এই মা মৌলিক্ষাকেই প্রথম সাধনা করেন এবং সিদ্ধি লাভ করেন। বলা হয় 1857 সালে বামদেব এখানে এসেছিলেন এবং তার পরবর্তীকালে তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। এখানে তিনি 2 টাকা মাস মাইনেতে তিনি ফুল তোলার কাজ করতেন বলে কথিত রয়েছে। তো আমরা দেখতে এসেছি সেই সিদ্ধপীঠ। অত্যন্ত ধর্মপ্রাণ রাজা রাখোরচন্দ্র একবার দুর্গাপুজোর শুক্লা চতুর্দশীতে তারামায়ের পূজা করতে গিয়েছিলেন তারাপীঠে। তখনও নাটোরের রাজবংশ তারাপীঠে মায়ের সেবাভার পাননি। তার আগে কৌল সন্ন্যাসীরাই মায়ের পূজা করতেন। শুক্লা চতুর্দশীর মহাপূজার দিন তারা মাকে মূল মন্দির থেকে বাইরে বিরামখানায় দক্ষিণ মুখে বের করে রাখা হতো। কৌল সন্ন্যাসীদের আগেই রাজা রাখোরচন্দ্র সেখানে মায়ের পুজো শুরু করে দিলে তারা প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং পূজা সমাপ্ত হওয়ার আগেই সেই অসমাপ্ত পূজাস্থল থেকে তাকে অর্থাৎ রাজা রাখোরচন্দ্রকে তারা তুলে দেন। ক্ষুব্ধ রাজা অসমাপ্ত পূজাস্থল ছেড়ে দ্বারকা নদীর পশ্চিম পাড়ে নিজ জমিদারিতে ঠিক তারামায়ের বিরামখানার সামনে খানিকটা জায়গা পরিষ্কার করে মায়ের ঘট স্থাপন করে পূজায় বসেন। এদিকে তারাপীঠে মায়ের মন্দিরে ঘটে এক অলৌকিক ঘটনা। বিরামখানায় দক্ষিণমুখী তারামায়ের প্রতিমা পশ্চিম মুখে রাজার পূজাস্থলের দিকে অলৌকিকভাবে ঘুরে যায়। পূজা ও বলিদান সমাপ্ত করে রাজা সেই সিদ্ধ ঘট নিয়ে রাজধানী মলুটিতে মৌলিক্ষা মায়ের বেদিতে স্থাপন করেন এবং মৌলিক্ষা মায়ের পূজার্চনা ভোগ বা মহাপুজোর নিয়ম তারা মায়ের মতোই অনুরূপ পদ্ধতিতে করার নির্দেশ দেন। সেই রীতি মেনে আজও রাজবংশধরেরা মলুটি থেকে মায়ের পূজা ও বলিদান দুর্গাপুজোর শুক্লা চতুর্দশীর দিন রাজা রাখোরচন্দ্রের নির্দেশিত স্থানে অর্থাৎ দ্বারকা নদীর পশ্চিম পাড়ে তারা মায়ের বিরামখানার সামনে মায়ের প্রথম পুজো অনুষ্ঠিত হয়। তারপরেই শুরু হয় তারাপীঠে মা তারার পূজা। মৌলি শব্দের অর্থ মস্তক এবং ইক্ষা শব্দের অর্থ দর্শন করার ইচ্ছা। সেই থেকেই এই দেবীর নাম হয় মৌলিক্ষা। এই হলো সেই বজ্রযানী বৌদ্ধতান্ত্রিকদের আরাধ্যা দেবী, ত্রিনয়নী হাস্যমুখী লাল আভাযুক্ত অপূর্বতার মুখমণ্ডল দেবী পাণ্ডরা, যিনি পরবর্তীকালে দেবী মৌলিক্ষা নামে এই মলুটি গ্রামে প্রতিষ্ঠিত হন, মলুটি রাজপরিবারের পরমারাধ্যা কুলদেবী রূপে। কত পুরনো মন্দির ঠাকুর মশাই? ওই যে বললাম, মানে হাজার বছর দেবী, মানে তো বহু পুরনো। বহু পুরনো। কত বছর তাও? আমরা এরকম গল্প শুনে আসছি, বৌদ্ধতন্ত্র দেবী রাজাদের সময়ে, রাজা রাখোরচন্দ্র রায়, কি নাম, 1100 বছর বয়স। এই মন্দিরে ওই সময় মায়ের এখানে উৎসব হয়। ইনি হচ্ছেন বৌদ্ধতন্ত্র দেবী, সিংহবাহিনী মা মৌলিকা। বামদেব প্রথম এই মায়ের থেকে প্রথম সাধনা করেছিলেন। এই সাধনায় সিদ্ধি লাভ করে তিনি এখান থেকে গিয়ে জিজ্ঞেস করলেন বামদেবের ত্রিশূল মন্দির কোনটা, দেখিয়ে দেবেন। ওখানে ত্রিশূলটাও আছে? খুব হয়, পুজো হয়। মহাকাল ভৈরব অলৌকিক কাহিনী এই স্থান নিয়ে এখানে স্থানীয় মানুষেরা সেবায়িতরা বলে থাকেন।
তার কাছ থেকেই আমরা শুনলাম এখানে কিন্তু রাত 8টার পরে মন্দির যখন বন্ধ হয়ে যায় তারপরে কোনো জনপ্রাণী এই স্থানে থাকে না, কারণ মায়ের সেই নৈশ লীলার সময়, সেই সময়টা মা এখানে লীলা করেন। অনেকে বলেন যে যারাই চেষ্টা করেছেন ওই রাতের বেলা থাকতে তারা কিন্তু থাকতে পারেননি, পরবর্তীকালে কেউ কখনো তারা মারা গেছেন বা অসুস্থ হয়ে পড়েছেন বা বিভিন্ন রকম কাহিনী লোকের মুখে কথিত আছে। আর এছাড়াও এখানে এক যজ্ঞ কুণ্ডও আছে, সেখান থেকেও বিভিন্ন জ্যোতি শোনা যায় এবং রাত্রিবেলা কেউ এই মন্দির চত্বর ঝাড় দিচ্ছে। এই ধরনের নানা রকম কাহিনী কিন্তু এই সিদ্ধপীঠে রয়েছে। মহাসাধকের সাধনাস্থল, বামদেবের প্রথম সিদ্ধিক্ষেত্র। এনাকে বলা হয় মা তারার বড় বোন, আর মা তারাকে এনাকে বামদেব বলতেন বড় মা, আর মা তারাকে কিন্তু বলতেন ছোট মা এই হিসেবে, কারণ তিনি এনার কাছেই প্রথম সিদ্ধি লাভ করেন। তো খুব সুন্দর দুমকা, ঝাড়খণ্ড রাজ্যের এই দুমকা জেলা, অপূর্ব সুন্দর মালভূমি অঞ্চল আর দারুণ সুন্দর প্রকৃতি, গ্রাম্য প্রকৃতি, তার মাঝে অপূর্ব সুন্দর এই মন্দির। আর এই মন্দিরের খুব কাছেই অনতি দূরে রয়েছে বসন্ত রায়ের স্থাপিত 108 শিব মন্দির। 108 শিব মন্দির বর্তমানে বর্ধমান জেলায় রয়েছে। আমরা একটি তো দেখিয়েছি কালনাতে এবং আরেকটিও সেই বর্ধমান জেলায়, কিন্তু এছাড়াও এই 108 শিব মন্দির ঝাড়খণ্ডেও ছিল। কিন্তু এই ঝাড়খণ্ডের যে 108 শিব মন্দির রাজা বসন্ত রায় নির্মাণ করেছিলেন সেটার থেকে মাত্র 72টি শিব মন্দির এই মুহূর্তে রয়েছে। বাকি শিব মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেই কারণে আর 108 শিব মন্দির বলা যায় না। তো আসুন আমরা সমস্ত পুরো মন্দির চত্বর ঘুরে দেখব এবং দর্শন করব মাকে, সঙ্গে থাকবেন। এটা সিদ্ধপীঠ বামদেবের, আর মামার বাড়ি ভিতরে। বামদেবের ত্রিশূল আছে, ত্রিশূল আছে, শঙ্খ আছে এখানে। এখানে মামার বাড়িতেও আছে। মামার বাড়ি সামনে গিয়ে 2 মিনিট লাগবে। মায়ের সম্বন্ধে একটু কিছু বলুন। মায়ের সম্বন্ধে, মা জঙ্গল ছিল, ভোর হয়ে গিয়েছে আর ওঠেনি। এ রাজাদের ঠাকুর, রাজাদিকে স্বপ্ন দিয়েছে, দিয়ে প্রতিষ্ঠা করে পুজো করছে। এই বড় দিদি মাতারা, হ্যাঁ। আর মেজো মাতারা ছোট, মেজো আছে এই শিউড়ি লাইনে মল্লারপুরে সিদ্ধেশ্বরী। কোথায় সিদ্ধি লাভ করেছিলেন? এখানে, এখানে এই জায়গাটায়। আপনি কি স্থানীয় বাসিন্দা? আমরা সেবাই। কি নাম আপনার? গৌরী ব্যানার্জি। বংশানুক্রমিক আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার দাদুদের আমল থেকে। ওই যে ভাইয়ের পালি। এইখানে সাধু সন্ন্যাসী কাউকে থাকতে দেয় না রাতে। এখানে সিংহ, বাঘ সব বেরোয়, সাপ এখানে ঝাঁট দেন ভোরবেলায়। এখানে কেউ থাকে না? না, কাউকে থাকতে দেবে না। আমার দেবাংশী তাই থাকতে দেয়নি, আমার কাকাকে তুলে ফেলে দিয়েছিল। মানে কি সময় বন্ধ হয়ে যায় মন্দির? 8টায়। কি করেছে, মানে কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? মানে উনি থাকতে চেষ্টা করেছিলেন? অসুস্থ, কঠোর দিয়েছিল, 2 দিন ছিল, 3 দিনের বেলায় ফেলে দিয়েছে। এখানে কেউ থাকে না মন্দিরে? থাকতে দেবে না মা। থাকলে একজন দেখেছিল, ও রাজাদেরই বটে। ও 6 মাস পরে অসুখ করে মরে গেল। আর এছাড়া মায়ের কোনো এখানে অলৌকিক কোনো ঘটনা যেটা ঘটেছে? হ্যাঁ, রাত 12টার 1টার সময় আগুন জ্বলে যজ্ঞতে। এই যজ্ঞক্ষেত্র থেকে আপনি আগুন জ্বলে? হোমকুণ্ডতে আগুন জ্বলে। মায়ের মন্দির যেখানে প্রতিষ্ঠিত, শিব মন্দির অবধারিতভাবেই সেখানে থাকবে। আর মলুটিতে তো অসংখ্য শিব মন্দির রয়েছে, তা পরবর্তীতে আপনাদের দেখাবো। কিন্তু এই মন্দির চত্বরে রয়েছে 2টি শিব মন্দির, যেটি 1719 খ্রিস্টাব্দে এই শিব মন্দির 2টি রাজা রাখোরচন্দ্রই নির্মাণ করিয়েছিলেন। মন্দির গর্ভে
শিবলিঙ্গের পাশে শুয়ে আছে সারমেয়। এখানে সবসময় প্রায় দেখা যায় 2-3টি সারমেয় বাবার এই শিবলিঙ্গের আশেপাশে থাকে। তিনি তো আসলে পশুপতি, তো সেই পশুপতির চারপাশে শুধু মানুষ কেন, অন্যান্য পশুরাও তো অবশ্যই থাকবে, সেটাই স্বাভাবিক। বাঁকুড়া থেকে সুদক্ষ টেরাকোটা শিল্পী এনে রাজা রাখরচন্দ্র এই শিব মন্দির নির্মাণ করিয়েছিলেন, কিন্তু বর্তমানে এই টেরাকোটার যে নিদর্শন তা কিন্তু আর নেই বললেই চলে। কিছু কিছু স্থানে রয়েছে, কিন্তু বাকি পুরো স্থানটি যখন মন্দিরগুলো পুনর্নির্মাণ করা হয়েছে তখন কিন্তু সেই টেরাকোটার নিদর্শনকে আর পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। শিব মন্দিরের সাথে সাথে পরবর্তীতে এখানে নির্মাণ করা হয় বামদেবের মন্দিরও, কারণ এখানে বামদেবের প্রথম সাধনাস্থল এবং প্রথম কর্মক্ষেত্রও বলা যায়। মলুটি রাজবংশের সমৃদ্ধশালী ইতিহাসের পাশাপাশি মলুটি গ্রামকে আজও মহিমান্বিত করে রেখেছে মলুটিতে মহাসাধক বামদেবের আগমন। তার পিতার মৃত্যুর পর বামাচরণ অত্যন্ত দারিদ্রতায় ভুগছিলেন। নিরুপায় দেখে বামাচরণের এক আত্মীয় ফতেচাঁদ মুখোপাধ্যায়ের সাথে কাজের সন্ধানে তিনি আটলা, অর্থাৎ তার যে জন্মস্থান সেই আটলা গ্রাম থেকে মলুটির জমিদারদের বাড়ি ছয়তরফে আসেন। ছয়তরফের নারায়ণ মন্দিরে প্রধান পুরোহিতের সহযোগী রূপে তিনি প্রথমে কাজে নিযুক্ত হন, কিন্তু কাজে বিশেষ মন বসাতে পারতেন না তিনি। সেই কারণে নারায়ণ মন্দিরের প্রধান পুরোহিত বেশ ক্ষুব্ধই হতেন বামাচরণের উপর। বলা হয় তার পরবর্তীতে মাসিক 2 টাকা বেতনে তিনি এখানে ফুল তোলার কাজে নিযুক্ত হন মা মৌলিক্ষার মন্দিরে, এবং এই স্থানই ছিল বামদেবের প্রথম সাধন ক্ষেত্র, এবং তিনি এখানে মা মৌলিক্ষার আরাধনা করে তিনি প্রথম সিদ্ধি লাভ করেন। পরবর্তীতে যারা তার শিষ্য হয়েছিল তাদেরও তিনি প্রথমে এই মৌলিক্ষা মায়ের কাছে মাথা ঠুকে আসতে বলতেন। এই মন্দিরে সংরক্ষিত আছে বামদেবের ব্যবহৃত ত্রিশূল এবং পাদুকাও। এই হলো মন্দির চত্বরের দ্বিতীয় শিব মন্দিরটি, কালারুদ্রেশ্বর শিব মন্দির। আপনারা যারা তারাপীঠে আসবেন সময় করে অবশ্যই তারাপীঠ থেকে বেশি দূরে নয়, এই মন্দির অবশ্যই দর্শন করে যাবেন। তারা মায়ের বড় বোন বলা হয়, সবাই এখানে মৌলিক্ষা মাকে তারা মায়ের বড় বোনই বলেন। সেই মা মৌলিক্ষাকে অবশ্যই দর্শন করে যাবেন। এখানে আগে থেকে ভোগের জন্য আপনারা বলে রাখলে সে ভোগ গ্রহণ করতে পারবেন, এবং মন্দির চত্বরের অপূর্ব সুন্দর প্রকৃতি আপনাদের মুগ্ধ করবে। মলুটি গ্রাম, মলুটি রাজবংশ এবং মৌলিক্ষা দেবী মন্দির সম্পর্কিত বিশদ তথ্য জানতে আপনারা বঙ্গসীমায় পুরাতত্ত্বে মলুটি নামক এই বইটি সংগ্রহ করতে পারেন। বইটির লেখক সমীর কুমার সাহা। বইটি পেয়ে যাবেন
মন্দিরে ঢোকার মুখে মায়ের জন্য ফুল মিষ্টি নেওয়ার যে স্টল আছে সেখানেই আপনারা এই বইটি পেয়ে যাবেন। বইটি থেকে আপনারা মৌলটি গ্রাম সম্পর্কিত বিশদ তথ্য পেয়ে যাবেন এবং এই তথ্য সমৃদ্ধ বইটির জন্য লেখককেও অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও দেখতে দেখতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, কারণ আপনাদের একটি কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটি লাইক আমাদের আরও উৎসাহ দেবে নতুন নতুন এ ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা। তাহলে বাকি ভিডিওটুকু দেখার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা মন্দিরের চারিপাশের অপূর্ব সুন্দর পরিবেশ দর্শন করে নিন। কালী পুজোর সময় এই স্থানে এলে আপনারা কিন্তু মহা সমারোহে এখানে কালী পুজো অনুষ্ঠিত হয়, সেটি দেখতে পারবেন। বিশেষ রীতিনীতিও আছে। আর এই হচ্ছে মৌলিকা পূজা ভাণ্ডার। আপনারা মন্দিরে প্রবেশের আগে এখান থেকে কিন্তু মায়ের জন্য পূজার সামগ্রী নিয়ে যেতে পারেন এবং মায়ের বিভিন্ন চিত্রপট এখানে রয়েছে, সেই ছবিও আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এবং মন্দির প্রবেশের মূল প্রবেশপথের সামনে একটি বজরংবলীর মন্দির আছে। সেই মন্দিরেই প্রতিষ্ঠিত হনুমানজির এই সুন্দর বিগ্রহটি এবং ঠিক এই মন্দিরের পাশে হনুমানজির আরও একটি মন্দির রয়েছে। মৌলিকা মন্দির থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে মৌলটি গ্রামের অন্যান্য মন্দির দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি। তার আগে আমরা যাব বামদেব। মৌলটিতে এসে প্রথম যেখানে ছিলেন স্থানীয় মানুষেরা, গ্রামবাসীরা, সেই স্থানটিকে তার দিদির বাড়ি বলেন এবং সেখানে বামদেবের একটি মন্দিরও আছে, যেখানে তার নিজের ত্রিশূল এবং তার পাদুকা ও তার পূজিত মায়ের যে শিলা, সেই শিলাও রয়েছে। মৌলটি গ্রামটি মন্দিরময়, এখানে বহু বহু মন্দির রয়েছে। তবে এই ভিডিওটিতে আমরা বামদেবের সেই দিদির বাড়ি দর্শন করেই এই ভিডিও এখানেই সমাপ্ত হবে। পরবর্তী পর্বে আপনারা বাকি মন্দিরগুলো দর্শন করতে পারবেন। তবে চলুন, এসে গেছে সেই স্থান যে স্থানটিকে বলা হয় বামদেবের দিদির বাড়ি। আমরা এখানে বামদেবের সম্বন্ধে কিছু জানবো এবং দর্শন করে নেব বামদেবের মন্দিরটি। জয় বামদেব। বামদেবের জন্মস্থান হলো বীরভূম জেলার আটলা গ্রামে। আচ্ছা, এইটা ওনার দিদির বাড়ি। বামদেবের মা যখন মারা যায়, দিদি জামাইবাবু গিয়েছিলেন। যাওয়ার পর শ্রাদ্ধ হওয়ার পর খাওয়া দাওয়ার সময় বৃষ্টি হয়। উনি এই ত্রিশূলটা তার আগে থেকেই ব্যবহার করতেন। আর এই নুড়ি পাথরটাই মা কালী বলে পুজো করতেন উনি। এই ত্রিশূলে গন্ডি কেটে বৃষ্টি আটক। তারপর বললো যে তোর এখানে খাবি কি? গরিবের ছেলে ছিল, মলটি চো জমিদার বাড়িতে খাবি বলে এই দিদির বাড়িতে নিয়ে এলো এবং এই বাড়িতে থাকতেন। উনি 2 টাকা মাইনের চাকরি করতেন। 2 বছর ছিলেন, কিন্তু 1.5 থেকে 2 বছর। কোথায়? ওই মৌলটিতে। আচ্ছা, মৌলটিতে দিয়ে জমিদারের 6 নম্বর, মানে রাজার ছেলে মেয়ে 8টা, গ্রামটা 8টা পাড়া হয়েছে। 6 নম্বর ছেলের পাড়াতে উনি ভোগ রান্না করতেন। সেটার নাম হলো 6 তরফ। এখনও আছে আপনার সেটা। তা ভোগ পুড়ে যেত, আমাদের পূর্বপুরুষরা পুজো করতেন। দিয়ে তখন জমিদার খবর দিল আমাদের পূর্বপুরুষরা। তখন জমিদার দেখে বলে তোমাকে পুজো করতে হবে, তুমি ফুল তোলো। ফুল তুলতেন। আর এই ত্রিশূল নুড়ি পাথর নিয়ে সামনে একটা কুলের গাছ ছিল, কুলের গাছের গোড়ায় উনি বসে ধ্যান করতেন এবং যাকে যা বলার উনি বলতেন। যে আপনি আসতো উনি বলে দিতেন হবে কি হবে না, এবং যা বলতেন সেটা হতো। মানে বাকসিদ্ধ পুরুষ উনি ছিলেন। তবে চলে যাওয়ার পর দিদি বললে যে তোর কি থাকলো? তখন ও ত্রিশূল, ওই নুড়ি পাথর, শঙ্খ রেখে দিয়ে শুধু হাতে গেল। দিদি আর বলে আমার প্রমোশন হলো, আমি তারাপীঠ চললাম, তারাপীঠ চলে যাই যাবে। এবং বললে যে তোর ভাগ্নেদিকে আশীর্বাদ কর, ভাগ্নেদিকে আশীর্বাদ করে সব ভিটে ছাড়া হবে বলেছিলাম। আচ্ছা, ভিটে ছাড়ার পর ভাগ্নেরা যে বোলপুরে সেটেল হয়, বোলপুরে শান্তিনিকেতনে শিক্ষকতা করেন। তাদের পূর্বপুরুষ এখন আপনি যদি বোলপুর যান, ওই শান্তিনিকেতন জিজ্ঞাসা করলে বলবে এই বাড়ির ছেলে মেয়ে আছে। কোন না কি নাম তাদের? তাদের নাম, বাবার নাম বলে দিয়েছি আপনাকে, মারা গেছেন উনি, জয়ন্ত মুখার্জি। মানে এটা মেয়ের সম্পত্তি ভাগ পেয়েছে আর কি। ছেলে মেয়ে 8টাকেই মলটিতে বসিয়েছে আর কি।
মেয়েদেরও বিয়ে দিয়ে এখানে বসে নিয়েছে। আর প্রথম রাজা মুখার্জি ছিল, এবং তারপর ওই বেগমের বাজ পাখি ধরেই তো রাজ উপাধি পেয়ে রায় হলো ওরা। এবার আপনি যদি ওখানে যেয়ে বলেন তাহলে বলবে, এবং ওদের একটা বুক হাউস বলে বইয়ের দোকানও আছে, আর বাকি সব ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে আছে। আপনারা কততম পুরুষ এখানে? আমি আমার চোখে দেখা আমাকে নিয়ে 3 পুরুষ। আমার দাদু করতেন, বাবা করতেন, এখন আমরা করি। আচ্ছা, কিন্তু তার আগে যে বামদেবের আমলে যে আপনাদের, বামদেবের আমলে আমার দাদুর আমলের কথা বলছি, মানে সেটাই বলছি, কতদিন ধরে মানে আপনারা আছেন এখানে পুজো করছেন? আমরা পুজো করছি বলছি, আমার দাদু সারা জীবন কাটিয়ে গেল। আচ্ছা, না তার আগে তারও তো বাবা হ্যাঁ, তার কতটা বলতে আমার রাজারা যখন আসে এখানে, তখন রাজারা কুলপুরোহিত হিসাবে আমাদের, আপনাদের বংশই তখন থেকে আছে। হ্যাঁ, পুজো আস্থা করি। শুধু এই মন্দির না, গোটা গ্রামে যত শিব মন্দির পাবেন, বিষ্ণু মন্দির পাবেন, পুজো ভোগরাগ এই আমাদের ফ্যামিলিকে করতে হয়। আচ্ছা, এখানে এখন 72টা মন্দির আছে। আচ্ছা, এত পুজো তো আমি একাই সামলাতে পারবো না, বলে আমি, আমার ভাই, আমার ছেলেরা, 3 ছেলে, 5 জন আছে, 5 জন মিলে সামলায়। মানে 108টা থেকে 72টা। হ্যাঁ, বাকিগুলো ভেঙে গেছে। অন্যান্য কোন মন্দির আছে? অন্যান্য আপনি 8টা কালী মন্দির পাবেন, 8টা দুর্গা মন্দির, 8টা বিষ্ণু মন্দির, মনসা মন্দির, রাম মন্দির, যত রকম মন্দির আছে সব ঠাকুর মোটেতে আছে। আপনার ঠাকুর নাই এমন কোনো ইয়ে নেই। দুমকা জেলা এটা এখন দুমকা, প্রথম বীরভূম ছিল, বীরভূম পর বিহার হয়েছিল, বিহারের পর এখন দুমকা। সাঁওতাল পরগনা জেলা ছিল আমাদের আমলে, সাঁওতালে হাঙ্গামা করার পর পাল্টিয়ে দুমকা জেলা করে দিয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানতে পারলেই এই ধরনের আরও যে সিদ্ধপীঠ, সিদ্ধক্ষেত্র যা নিয়ে এই চ্যানেলটি পান্থজন কথা, তো সেই আমি আরও উৎসাহ পাবো এবং আরও এ ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর যদি এখনো পর্যন্ত এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে সাথে থাকবেন, আর ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।